দেশে পর্নোগ্রাফি নিষিদ্ধ করার দাবিতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় তারা এই মুহূর্তে সেই আবেদন গ্রহণে অনিচ্ছুক। নেপালের সাম্প্রতিক ঘটনাকে উদাহরণ হিসেবে নেপালে নিষেধাজ্ঞা জারি করায় কি ঘটেছে সেটা আগে দেখুন। সেখানে নিষেধাজ্ঞায় বিরোধিতা করতে গিয়ে জেন জি সরকার বিরোধী অহিংসার আন্দোলনে নেমেছিল। এরপর কার্যত তছনছ হয়ে যায় গোটা দেশ। গত সেপ্টেম্বরে প্রতিবেশী দেশ নেপালে তৎকালীন সরকার সোশ্যাল মিডিয়া সহ পর্নোগ্রাফি নিষিদ্ধ করার পর জেনজি প্রজন্মের তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায়। তারা দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামে, যার ফলে দেশ জুড়ে দেখা দেয় এক চরম অস্থিরতা। এদিকে শুনানিতে প্রধান বিচারপতি গাভাই বলেন, আদালত এখন এই মামলায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চায় না। তবে তিনি জানান, গত 4 সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হবে। মামলাকারীদের আবেদন সরকার যেন পর্নোগ্রাফি বন্ধ করে একটি জাতীয় নীতি তৈরি করে এবং কড়া ব্যবস্থা নেয়। বিশেষ করে 18 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য এমন ভিডিও বা কন্টেন্ট দেখা পুরোপুরি নিষিদ্ধ করা দরকার। তার মতে এখনই সবাই শিক্ষিত বা অশিক্ষিত সহজেই ইন্টারনেট ব্যবহার করছে, আর এখন এক ক্লিকেই সবকিছু দেখা যায়। আবেদনে বলা হয়েছে, সরকারের তথ্য অনুযায়ী ইন্টারনেটে বহু ওয়েবসাইট আছে যারা কোটি কোটি পর্নোগ্রাফি ছড়াচ্ছে। বিশেষ করে করোনা সময় থেকেই অনেক পড়ুয়াই অনলাইনে বেশি সময় কাটাতে শুরু করে, ফলে তারা সহজেই এসব কন্টেন্টে ঢুকে পড়ছে, যেটা নিয়ন্ত্রণ করার মতো কোনো কার্যকর ব্যবস্থা নেই। তবে আদালতের পর্যবেক্ষণ, পিতা মাতা বা অভিভাবকদের জন্য এমন সফটওয়্যার রয়েছে যা শিশুদের ইন্টারনেটের ব্যবহারে নিয়ন্ত্রণ করতে পারে বা তাদের কার্যকলাপ ট্র্যাক করতে পারে। মামলাকারীদের দাবি, দেশে প্রায় 20টি পর্নোগ্রাফিক ভিডিও বা ক্লিপ সহজে পাওয়া যায়, যার মধ্যে শিশু নির্যাতনের ভিডিও রয়েছে। তিনি আদালতকে জানান, তথ্য প্রযুক্তি আইনের 69 ধারায় সরকার চাইলে এই ধরনের ওয়েবসাইট বন্ধ করতে পারে। মামলাটির পরবর্তী শুনানি 4 সপ্তাহ পরে হবে। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দীঘার হোটেল মালিকের। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে। এলাকার এক বাসিন্দা শেখ সিরাজউদ্দিন রামনগর 1 নম্বর ব্লকের কাটাবনি গ্রামের বাড়ি তার। পূর্বপুরুষরা কেউ বাংলাদেশে বা অন্য কোনো জায়গা থেকে আসেনি। তিনি ওই এলাকার বাসিন্দা, বহুদিন বিদেশেও ছিলেন। দীর্ঘদিন জাপানে থাকার পর দীঘাতে তিনি একটি হোটেল তৈরি করেছিলেন। বর্তমানে দেশে ফিরে দীঘায় একটি হোটেল চালাচ্ছিলেন। রবিবার কাগজপত্র বার করতে গিয়ে তিনি দেখেন নিজের বাবার নাম ভুল। তারপর থেকে বেশ চিন্তায় ছিলেন বলে জানা গেছে, আর সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বলে অভিযোগ। রবিবার তার মৃত্যু হয়। সোমবার ওই ব্যবসায়ীকে কবর দেওয়া হয়। এই প্রসঙ্গে রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি বলেন, ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ ছিলেন। রবিবার এলাকার কিছু মানুষজন বসে এসআইআর প্রসঙ্গে আলোচনা করছিলেন। তিনি সেই আলোচনায় যোগ দিয়েছিলেন। এরপর নিজের বাড়িতে গিয়ে এসআইআর প্রসঙ্গে ভোটের কাগজপত্র দেখতে থাকেন। হঠাৎ দেখেন নিজের বাবার নাম ভুল রয়েছে ভোটার কার্ডে। তিনি বিচলিত হয়ে পড়েন। বেশ কয়েকজন আত্মীয়র বাড়িতে যান তিনি, সেখান থেকে ফিরে আসেন। বাড়িতে এসে তিনি টেনশন করতে থাকেন। হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে আসে। অখিলগিরির দাবি, বিজেপি নেতারা যেভাবে সংখ্যালঘুদের কখনো রোহিঙ্গা কখনো বাংলাদেশি মন্তব্য করছে, দেশ থেকে তাড়ানোর হুমকি দিচ্ছে, তাতেই আতঙ্কিত হয়ে দীঘার এই হোটেল মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অন্তত দুঃখজনক ঘটনা। অন্যদিকে হুগলি জেলার ডানকুনিতে এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে। মৃত বৃদ্ধার নাম হাসিনা বেগম, বয়স 60। জানা গেছে মেয়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই বৃদ্ধা। স্থানীয়দের দাবি, 2002 সালে ভোটার তালিকার নাম নেই। সেই নিয়ে গত কয়েকদিন ধরে তিনি খুব চিন্তায় ছিলেন। হঠাৎ অসুস্থ হয়েও পড়েছিলেন। স্থানীয়দের দাবি, মৃতা 60 বছর বয়সী হাসিনা বেগম কয়েকদিন ধরেই এসআইআর প্রক্রিয়া নিয়ে গভীর চিন্তায় ভুগছিলেন। ওই বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম। পৌরপ্রধান জানিয়েছেন, এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষ, বিশেষ করে যাদের 2002 সালে ভোটার তালিকার নাম নেই। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।